নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই WBCS কম্পেন্ডিয়াম ইউটিউব চ্যানেলে। আজ আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল স্টেট পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত হওয়া এই 6 ডিসেম্বরের যে ক্লার্কশিপ মেইন এক্সামিনেশন, তার পরবর্তী ক্ষেত্রে ক্যান্ডিডেটদের মধ্যে একটা স্বাভাবিক উৎকণ্ঠা, একটা উদ্বিগ্নতা কাজ করছে, যেহেতু ঐতিহাসিকভাবে প্রথমবার কোনো স্টেট গভর্নমেন্টের দ্বারা আয়োজিত কোনো পরীক্ষাতে সেকেন্ড স্টেজে সবথেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। ফাইনাল কাট অফ কত যেতে পারে সেই সম্পর্কে আমরা খুব সায়েন্টিফিক এবং খুব অথেন্টিক একটা ওয়েতে ডিসকাস করব এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি আশা করব ভিডিওটা তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে তোমাদের মতামত। যদি তোমরা আমাদের সাথে সহমত হও অথবা না হও, সেটা যুক্তিযুক্তভাবে তোমাদের মতামত আমরা পাবার আশা রাখছি। শুরু করা যাক আজকের ভিডিও। আমরা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে একটা আলোচনা করব বেসিকভাবে। বিগত বছরে যে পরীক্ষা হয়, ক্লার্কশিপ এক্সামিনেশন হয়, তার তুলনায় এবছরের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন এবং উত্তর লেখার পদ্ধতিও অন্যরকম হয়। এবছর একটা কোয়েশ্চেন বুকলেট দেওয়া হয় এবং সেপারেট বাংলা আর ইংলিশের বুকলেটের মধ্যে ক্যান্ডিডেটদের উত্তর লিখতে বলা হয়। তো আমরা প্রথমেই কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে আমাদেরকে প্রথম সেকশন বাংলায় যদি আসি, বাংলা রিপোর্ট আমরা জানি প্রত্যেকে যা এসেছিল। বাংলা রিপোর্ট কিন্তু খুব কমন। করোনা আবহে একটা মাইগ্রেন্ট ওয়ার্কারদের বাড়ি ফেরা নিয়ে এবং তাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছে ফিরে আসার অবস্থা নিয়ে, সেই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট। এটা খুবই কমন একটা টপিক এবং খুবই উল্লেখযোগ্য এবং পপুলার টপিক। বিগত মার্চ এপ্রিল মাস থেকে এবং শেষ অবধি এই সাম্প্রতিক সময়েও বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন টিভি চ্যানেল এবং সংবাদ মাধ্যমে এই খবর প্রতিনিয়ত প্রকাশিত হয়ে আসছে। এ সংক্রান্ত সরকারের বিভিন্ন ডেটা, বিভিন্ন তথ্য, বিভিন্ন মিনিস্ট্রি কর্তৃক প্রকাশিত বিভিন্ন রিপোর্ট এবং আন্তর্জাতিক স্তরেরও নানা ধরনের অর্গানাইজেশনসগুলো রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলতে পারো, বিশ্ব ব্যাংক বলতে পারো, ইউনাইটেড নেশনস বলতে পারো, তাদেরও পরিসংখ্যানে ভারতবর্ষের যে আনএমপ্লয়মেন্ট এবং যে বেকারত্বের হারের ক্রমবর্ধমানতা এবং তার সাথে যে দারিদ্রতার একটা প্রচণ্ড রকমের প্রকোপ দেখা দিয়েছে বিগত কয়েক দশক ধরে, তো সেই সংক্রান্ত নানান রিপোর্ট এবং নানান পরিসংখ্যানে কিন্তু এর চেহারাটা স্পষ্ট। তো এখানে মূলত যে বিষয়টা বলার, যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই খুব সুন্দরভাবে লিখে এসছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের এই অসুবিধার কথাগুলো। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু তাদের বাড়ি ফেরবার সময়ের যে দুরবস্থা, যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, স্পেসিফিক্যালি উল্লেখ করা ছিল পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার জন্য। কাজেই সেই জায়গাটা হাইলাইট করতে হবে। তাদের যে জীবনের যে দুরবস্থা, তাদের যে জীবনের যে অসাম্যতা, এই সামাজিক যে বিভেদ, তার যে ফলাফল, সেটার থেকে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে এখানে তাদের ফিরে আসার যে দুঃখ যন্ত্রণাটা তাদের ফেস করতে হয়েছে সেটাকে। তো সেখানে অনেক কিছুই লিখে এসছো এবং ভালোভাবেই লিখে এসছো। বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন প্রকল্প এবং সরকারের বিভিন্ন উদ্যোগ সে সম্পর্কেও লিখে এসছে অনেকেই এবং খুব ভালোভাবেই লিখেছে। তো এখানে আমি কোয়েশ্চেন যেটা রিপোর্ট বাংলা, সেটা আমি মডারেট দিয়েছি, যেহেতু এটাকে একটু ইনফরমেটিভ লিখতে হতো। এবং আরেকটা অসুবিধা ছিল যে এবারের রিপোর্টে কোনো রকমের হিন্টস প্রোভাইড করা ছিল না। অর্থাৎ যদি যে ক্যান্ডিডেটের পড়াশোনা থাকবে একটা টপিক সম্পর্কে, সে কিন্তু ভালো লিখবে, আদার দ্যান যার কোনো টপিক সম্পর্কে ধারণা থাকবে না তার থেকে। অর্থাৎ যার কাছে ইনফরমেশান থাকবে, তথ্য থাকবে, খুব রেলিভেন্ট তথ্য থাকবে, সে কিন্তু অবভিয়াসলি একটা আপার হ্যান্ড পাবে তার থেকে, যে শুধুমাত্র একটা ভাষা ধারণা নিয়ে পয়েন্টস দেবে এরকম একটা অ্যাজিউম করে চলে গেছিলো পরীক্ষা দিতে। তাই জন্য আমি এখানে রিপোর্টটা ইজি হলেও আমি মডারেট রেখেছি স্ট্যান্ডার্ডকে, যেহেতু লেখার মান এখানে একটা ফারাক ঘটবেই। আচ্ছা, এরপরে আসি প্রেসিতে। বাংলা প্রেসি খুবই স্বাভাবিক, খুব সহজ একটা প্রেসি ছিল, কিন্তু ভাষাটা একটুখানি খুব সাবলীল বাংলা ভাষা ছিল। কাজেই এটা 2-3 বার পড়ে যে কোনো কেউ কিন্তু এর মান এটা অনুধাবন করে নিতেই পারে। ট্রান্সলেশনটা যেটা ছিল ইংলিশ টু বেঙ্গলি, অনেকের তো কমন চলে এসছে, যারা খুব সিরিয়াস ক্যান্ডিডেট, যারা বিগত 3-4 মাস 5 মাস ধরে পড়াশুনো করেছে এবং রীতিমতো রেগুলারলি মক টেস্ট দিয়েছে বা পিকেদের সরকার সলভ করেছে, তাদের কাছে এটা খুব কমন একটা ট্রান্সলেশন বা ইংলিশ টু বেঙ্গলি বঙ্গানুবাদ বলা যেতে পারে।
আচ্ছা, এবার আসি ইংলিশ রিপোর্টের কথায়। ইংলিশ রিপোর্টও এখানেও একটা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে একটা রিপোর্ট, অথবা আগুন লাগার যে ঘটনা, তো স্থানীয় লোকালিটিতে কোথাও কোনো গুদামে, কোনো ফ্যাক্টরিতে, গোডাউনে, তো সে সম্পর্কে একটা রিপোর্ট এসছে। তো এটাও খুবই স্বাভাবিক, কারণ এই ক্লার্কশিপ জাতীয় যে পরীক্ষা, সেখানে আমরা একটা ক্লার্কশিপ পরীক্ষার আগে আমরা যে পিডিএফটা প্রকাশ করেছিলাম ইম্পর্টেন্ট রিপোর্টে, তো সেখানে প্রথম দুটো পয়েন্টের মধ্যেই এখানে বলা ছিল ফায়ার এবং অ্যাক্সিডেন্ট আর বোট ক্যাপসাইজড, এই জাতীয় যে কমন টপিকগুলো, একদম মাধ্যমিক লেভেলের এক্সাম যেহেতু, কাজেই এই টপিকগুলো কিন্তু মোস্ট হাইলাইটিং ছিল এবং সবথেকে ইম্পর্টেন্ট এবং রেলিভেন্ট টপিক ছিল। কাজেই অনেকে কমন পেয়ে গেছে, তো এটা তো সবাই ভালো লিখেছে, তো সেই জন্য আমি এটা স্ট্যান্ডার্ডটাও মডারেট দিলাম, যেহেতু এখানেও কোনো পয়েন্টস প্রোভাইড করা ছিল না, কোনো হিন্টস প্রোভাইড করা ছিল না, পুরোটাই ক্যান্ডিডেটকে নিজের ধারণা থেকে, নিজের সমস্ত ইনফরমেশান থেকে সেই সময় একটা কম্পোজিশন করে লিখতে হতো। আচ্ছা, ইংলিশ প্রেসি তো সব থেকে চ্যালেঞ্জিং এসছে, সেটা অনেকের 15 মিনিট ধরে পড়বার পরেও অনেকে সলভ করতে পারেনি, যার জন্য অনেকে একটা রাইটিং মিস করে এসছে, সবাই 6টা কমপ্লিট করে আসতে পারেনি। যারা প্রথমে ইংলিশ প্রেসি অ্যাটেম্প করেছে তাদের ক্ষেত্রে বিষয়টা সব থেকে দুর্বিষহ হয়েছে। তারা একটা প্রচণ্ড রকম মানসিক দোটানার মধ্যে পড়ে গেছিলো এবং তারা শেষমেশ পুরো কোশ্চেনটাকে মিসজাজ করে ফেলে এবং সহজ কোশ্চেনের মধ্যে হয়তো একটা তারা মিস করে যায়। তো এই হয়েছে ইংলিশ প্রেসি। যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ছিল, সেটা অবভিয়াসলি একটা খুব পরিচিত, খুব সেটাও আমি বলবো মডারেট, যেহেতু এখানে টেন্স নিয়ে একটা কিন্তু বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবার আমরা যদি একদম পার্টিকুলারলি আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে আমরা যদি একদম একটা স্লাইডের মধ্যে দিয়ে দেখতে চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে বাংলা রিপোর্ট মডারেট, আমি যেটা বললাম যে প্রত্যেকেই লিখতে পেরেছে, তো এখানে অ্যাভারেজ স্কোর কিন্তু হতে পারে 7 থেকে 9। আমি এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছি যে 7 থেকে 9 এই মার্কসটা কিন্তু পেতে পারে যে কোনো ক্যান্ডিডেট যারা খুব সিরিয়াসলি পড়াশুনো করেছে এবং লিখতে পেরেছে জিনিসটা ঠিকঠাক করে। প্রেসির ক্ষেত্রে আমি একটা অ্যাভারেজ মার্কস ধরছি বেঙ্গলি প্রেসি, যেহেতু প্রত্যেকের রিপ্রেজেন্টেশনটা ঠিকঠাক করে করতে পারে না, আর এমনিতেই সারাংশটা ছোটো ছিল প্যাসেজটা, সেটাকে আবার ছোট করা, 1/3 করা, কাজেই সেখানে ওয়ার্ড লিমিট এক্সিড করে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল। তো এবার সেই দিক থেকে দেখতে গেলে এখানে আমি একটা অ্যাভারেজ মার্ক 6 থেকে 8 এটার মধ্যে ক্যালকুলেট করবার চেষ্টা করেছি। এরপর ট্রান্সলেশনটা এটা ইজি ছিল, কমন ছিল, তাই জন্য আমি এখানে 10 to 12 ধরেছি, কারণ অনেকে পরীক্ষার হলে অনেক স্পেলিং মিস্টেক্স করে, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু এটা ধরেছি। আচ্ছা, এখানে একটা বিশেষ কথা বলে নেওয়া হলো, ট্রান্সলেশনে কিন্তু লেখার যে দক্ষতা তার উপর ডিপেন্ড করে এখানে লেখা আছে সাম কুড স্কোর অ্যারাউন্ড 14 out of 20 বা তার থেকেও বেশি পেতে পারে, সেটা ডিপেন্ড করছে যিনি ইভ্যালুয়েট করছেন খাতা তার উপরে। এবার ইংলিশ কোয়েশ্চেনে আসি, এখানে লেখা আছে রিপোর্ট এভরিওয়ান রোড সাবস্টেন্সিয়ালি ওয়েল in this part as it is a recent topic which has been covered in all form of media since April this year and the fire broke out, যেটা অন্য রিপোর্ট ছিল সেটাও খুব কমন। যে এখানেও কিন্তু 7 থেকে 9 আমরা একটা এক্সপেক্ট করতেই পারি যে প্রত্যেকে পাবে যারা ঠিকঠাকভাবে একটা কম্পোজিশন করে আসতে পেরেছে। 7 থেকে 9 রেঞ্জটা দেওয়ার অর্থ কী? কারণ অনেকে শুধুমাত্র গোডাউনের বিভিন্ন পয়েন্টস দেবে যে এই ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণে হয়েছে, কিন্তু তারা হয়তো রেমেডি দেবে না বা মেজার দেবে না। আবার অনেকে আছে যারা পুরোটাই করবে যে এই কারণে আগুন লেগেছে এবং এই কারণে তারপরে কর্তৃপক্ষের তরফ থেকে এই মতামত দেওয়া হয়েছে এবং তার পরবর্তী পদক্ষেপ কী কী গ্রহণ করা হয়েছে, এই সমস্ত ব্যাপারেও কিন্তু একটা খুব সুনির্দিষ্টভাবে একটা ভালো কম্পোজিশন অনেকে করে আসবে। তো সেক্ষেত্রে 9 out of 15 অর্থাৎ 60% মার্কস স্কোর করা একটা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু ইজ আ ভেরি গুড মার্কস। কাজেই আমি 7 থেকে 9 এই রেঞ্জের মধ্যে মার্কসটাকে ধরছি, এটা অ্যাভারেজ মার্কস হতে পারে। প্রেসির ক্ষেত্রে অ্যাজ পার আওয়ার সার্ভে most of the aspirants could not decipher the central idea in 2-3 times of conscious reading. Hence, 80% ended up writing vague stuffs. This could be the deciding factor. Hard reality is some will score 2 and 3 and others might get 7 or 9 out of 15. এখানে 4 থেকে 5 নম্বরের একটা ডিফারেন্স কিন্তু তৈরি হয়ে যেতে পারে দুজনের মার্কসে, যারা সঠিক লিখেছেন এবং যারা ভুল লিখেছেন তার মধ্যে। এইটা কিন্তু একটা খুব বড় ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে, সেটা হচ্ছে প্রেসি রাইটিং। ইংলিশ প্রেসি কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে এবং গেম চেঞ্জার হবে। আচ্ছা, ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা লিখেছি দেয়ার হ্যাজ বিন এ কনস্ট্যান্ট কনফিউশন রিগার্ডিং দ্য টেন্স ইন হুইচ দ্য প্যাসেজ শুড বি ট্রান্সলেটেড। ফর দ্য পাস্ট ফিউ উইকস several coaching are publishing their
probable answer keys, and sadly enough they are contradictory to each other. So the translation, being moderate in nature, has the game changing factor. অ্যাভারেজ স্কোর আমি এখানে ধরেছি 10 থেকে 12। তো এরপর আমরা একটু দেখে নেব অ্যাভারেজ স্কোর কী হতে পারে। তো অ্যাভারেজ স্কোর বলতে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে 90% অ্যাকিউরেসি মেনটেন করে যদি কেউ এরর ফ্রিভাবে 6টা কোয়েশ্চেনেরই আনসার লিখে এসেছে, তারা কত পেতে পারে ম্যাক্সিমাম বা মিনিমাম, সেটার কথা আমি বলছি। লেখার যে লেখনশৈলীর যে বৈচিত্র্যময়তা, যে প্রচণ্ড দক্ষতা, সেটাকে ব্যতি রেখে যদি শুধুমাত্র সঠিকভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের টু দ্য পয়েন্ট আনসার দিয়ে আসা হয়ে থাকে বা কেউ দিয়ে আসতে পারে, তো তার যে মার্কসটা সে পেতে পারে মিনিমাম বা ম্যাক্সিমাম অ্যাভারেজ মার্কস, আমি এখানে সেটা তুলে ধরবার চেষ্টা করেছি। যেটা আমার ধারণা প্রায় 75% ক্যান্ডিডেট কিন্তু এই মার্কসটাই পেতে পারে পার্ট 2 এক্সামে। খুব কমই এরকম হয় যারা খুব দক্ষ হয় এই ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে এবং তারা অ্যাবাভ 50 বা 55 বা 60-র কাছাকাছি স্কোর করতে পারে। এটা কিন্তু খুব কম সংখ্যক ছাত্রছাত্রীর ক্ষেত্রে হবে এবং এবছর একটা খুব বেশিভাবে এটা দেখা যাবে, কারণ ট্রান্সলেশনে 20 ছিল মার্কস আর রিপোর্টে ছিল 15। আর খুব সারপ্রাইজিংলি রিপোর্টে প্রিভিয়াস ইয়ারের মতো কোনো রকমের হিন্টস প্রোভাইড করা ছিল না, কাজেই প্রত্যেককে সেখানে বসে পুরো কম্পোজিশনটা ভাবতে হবে এবং লিখতে হবে, হুইচ ওয়াজ এ চ্যালেঞ্জিং টাস্ক অ্যাকর্ডিং টু মি। আর যেহেতু ট্রান্সলেশনে এতটা বেশি মার্কস আছে, কাজেই খুব সূক্ষ্ম ভুল হয়ে গেলেও কিন্তু সেখানে অনেকটা বেশি মার্কসের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। তো এখানে আমরা দেখে নিই বাংলা রিপোর্টের ক্ষেত্রে যদি ঠিকঠাকভাবে কেউ লিখে আসে কম্পোজিশনটা, তাহলে 7 থেকে 8 পাওয়া যেতেই পারে। বাংলা প্রেসিতেও 6 থেকে 7 খুব ইজিলি পাওয়া যায়, স্কোর করা যায়, যদি ওয়ার্ড লিমিট না এক্সিড করে যায় কেউ বা এবং সঠিকভাবে সেটাকে কনডেন্স করতে পারে। তাহলে ট্রান্সলেশনটাও ইজি থাকার জন্য সেখানে 9 বা 10 খুব সহজেই পাওয়া যেতে পারে, মানে বঙ্গানুবাদের কথা বললাম। আচ্ছা, এবার ইংলিশের রিপোর্টের ক্ষেত্রে 7-8 তো পাওয়াই যায় যদি নির্ভুলভাবে প্রত্যেকে কম্পোজিশনটাকে লিখে আসতে পারে, একদম সঠিক সহজ সিম্পল কমপ্লেক্স এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে, সুন্দর ক্লজ ইউজ করে বা একদম সহজ প্রাঞ্জল ভাষায় যদি কেউ লিখে আসতে পারে টোটাল ফায়ারের বা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে নেসেসিটিটা সেটাকে, তাহলে 7 থেকে 8 পাওয়া যাচ্ছে। আর প্রেসির ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ডিবেটেবল ব্যাপার, তবু আমি একটা অ্যাভারেজ স্কোর এখানে 6 ধরলাম, কারণ আমার ধারণা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই 4.5 থেকে 7 এর মধ্যে কিন্তু স্কোর করবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবার আসল জিনিস তো পিএসসি ডিসাইড করবে, কোনো ফাইনাল আনসার কি পিএসসি দেবে। তো সেক্ষেত্রে 6 আমি ধরেছি একটা, এখানে কোনো রকমের রেঞ্জ আমি এখানে বলিনি, একটাই মার্কস ধরেছি 6। ট্রান্সলেশন যেহেতু বেঙ্গলি টু ইংলিশ একটুখানি মডারেট ছিল, একটু টেন্স নিয়ে কনফিউশন সেখানে রয়েছে, তাই 8 মিনিমাম একটা অ্যাভারেজ মার্কস ধরাই যায়, বা 10 খুবই ইজিলি অ্যাচিভেবল একটা মার্কস বলে আমার মনে হয়। অর্থাৎ 40% থেকে 50% মার্কস কিন্তু ট্রান্সলেশনে স্কোর করা সম্ভব। তো আমরা এখানে দেখে নিই রেঞ্জ অফ অ্যাভারেজ মার্কস, অর্থাৎ কোন রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মার্কসটা ঘোরাফেরা করবে পার্ট 2 ডেসক্রিপটিভে, সেটা হচ্ছে 43 থেকে 49। এই মার্কসটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কিছু সায়েন্টিফিক ডেটা বা কিছু সায়েন্টিফিক ওয়েতে আমরা যদি একটু চিন্তা করি, কিছু জিনিস যদি আমরা একটু কনসিডার করি, তো সেইখানে আমরা কিছু এক্স ফ্যাক্টর দেখতে পাবো, যেটা আমরা এখানে এই স্লাইডে আমরা হাইলাইট করেছি। তো দেখা যাক কি বলছে। As claimed by the chairman of Public Service Commission, around 30,000 candidates have cleared the UR cutoff marks in the preliminary examinations. Hence, the Part 1 marks scored by a candidate will be the deciding factor if he or she is poor in descriptive writing. অর্থাৎ এখানে বলার চেষ্টা করা হয়েছে যে যেহেতু কিছুদিন আগে একটা স্ক্রিনশট বা কিছুদিন আগে একটা ইমেল করবার একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছিল বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন এডুকেশনাল গ্রুপে দেখা গেছিলো যে পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে ইউআরের যে প্রিলিমিনারির কাট অফ অর্থাৎ যেটা 65, সেটা সেই স্কোরটাকে কিন্তু ওভারকাম করেছে বা ক্লিয়ার করেছে অ্যারাউন্ড 30,000 ক্যান্ডিডেটস আউট অফ 66,000 who were called for the Part 2 examination.
কাজেই এটা একটা হিউজ নাম্বার, প্রায় 50% ক্যান্ডিডেট যদি 65 এই মার্কসটা ক্লিয়ার করে থাকে, এবং যেটা খুব স্বাভাবিক যেহেতু কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড ওয়াজ ইজি। প্রিলিমিনারি স্কোরটা কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে বলে আমার অভিমত। এরপরে লেখা আছে যে যদি আমরা ধরি যে কেউ একজন 75 পেয়েছে, পার্ট 1-এ কেউ একজন 75 স্কোর করেছে, এটা যদি আমরা কনসিডার করি, এবং সে যদি জাস্ট 43 পায়, মানে আমাদের যে অ্যাভারেজ স্কোরের মিনিমাম মার্কসটা সে যদি সেটা পায় পার্ট 2-তে, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে সে 118 পাচ্ছে। 75 + 43 118। অন দ্য আদার হ্যান্ড, যদি কেউ এরকম হয়ে থাকে যে প্রিলিমিনারিতে 70 পেয়েছে, ইউআর ক্যাটাগরি বা যে কোনো রিজার্ভ ক্যাটাগরির মধ্যে হতে পারে, যদি 70 পেয়ে থাকে এবং যদি সে প্রচণ্ড এই বিগত 4-5 মাসের পড়াশোনা, প্রচণ্ড মক টেস্ট, প্রচণ্ড রকমের একটা প্র্যাকটিসের মাধ্যমে সে যদি পার্ট 2 এক্সামিনেশনে 49 থেকে 50 স্কোর করে ফেলতে পারে, তাহলে কিন্তু এখানে যে 75 পেয়ে রেখেছিল প্রিলিমিনারিতে, সে কিন্তু তাকে সারপাস করে যেতে পারছে 119 বা 120 স্কোর করে টোটালিটিতে। কাজেই মেরিট লিস্টে বা টাইপিং লিস্টে 1 নম্বর 2 নম্বর এগুলো কিন্তু হাজার জনকে পেছনে ফেলে দিতে পারে। এই জাতীয় এক্সাম যেখানে এত প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে পার্ট 2 এক্সামের জন্য কল করা হয়েছিল, সেই ধরনের এক্সামে আমার ধারণা 1 নম্বরের জন্য কয়েক হাজার ছাত্রছাত্রী কিন্তু পেছনে চলে যেতে পারে। এখানে প্রত্যেকটা মার্কস, প্রত্যেকটা ফ্র্যাকশন অফ মার্কস কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে। কাজেই আমি এটাই বলতে চেয়েছি যে 70 পেয়ে প্রিলিমিনারিতে পার্ট 2 এক্সাম মেনে অ্যাপিয়ার করেছে, তারও চিন্তা করার কোনো কারণ নেই যদি তার পরীক্ষা ভালো হয়ে থাকে, এবং বরঞ্চ তার চিন্তা করার কারণ আছে 75+ প্রিলিমিনারিতে স্কোর করেও যার পার্ট 2 এক্সাম ভালো হয়নি, যে ইংলিশ প্রেসিটা ভালো করে লিখে আসতে পারেনি, বা হয়তো কোনো একটা রাইটিং সে মিস করে গেছে, পুরোটা কমপ্লিট করতে পারেনি, তাহলে 80+ মার্কস পেয়েও কিন্তু তার চিন্তার কারণ আছে। কারণ তার মার্কসটা যদি 80 থাকে এবং সে যদি 6টা কমপ্লিট না করে আসতে পারে, এবং অ্যাভারেজ মার্কসের থেকে কিন্তু ইজিলি 43 থেকে কমে গিয়ে তার নাম্বার যদি 35 বা 40 এই রেঞ্জে চলে আসে, তাহলে কিন্তু তার চিন্তার কারণ আছে। বাট দ্যাটস নট দ্য কেস উইথ এভরিওয়ান। Each marks is important in this competitive field. So we considered the range 68 to 75 marks in part 1 as the average marks, and we'll discuss the cutoff in the next page. অর্থাৎ আমরা এখানে বলতে চাইছি যে এই যে ঘটনাটা আমরা এখানে এই ঘটনাটার কথা বললাম, এটা কিন্তু সবার জন্য সমান নাও হতে পারে, এটা কিন্তু ডিফার করবেই, কারণ আর কি এফিসিয়েন্সি, কার কোথায় উইক পয়েন্ট, কার কোথায় স্ট্রং পয়েন্ট, সেটা কিন্তু আমার পক্ষে জানা পসিবল নয়। কাজেই এই কাট অফ প্রেডিকশন সেটা পুরোটাই একটা সার্ভের বেসিসে হতে পারে। তো বিভিন্ন সার্ভের রেজাল্ট আমি দেখেছি, আমরা নিজেরা বিভিন্ন সার্ভে করেছি, অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি, অনেক ভালো ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি, অনেক বিসিএস অ্যাসপিরেন্টের সাথে কথা বলেছি, এবং নর্মাল পরীক্ষা দেয়, সেন্ট্রাল পরীক্ষা দেয় বা সেই ধরনের ক্যান্ডিডেটের সাথেও কথা বলেছি। তো বলে আমরা কিন্তু এই যে কাট অফ প্রেডিকশনের ভিডিও, সেটা তোমাদের সামনে আমরা আনার চেষ্টা করছি। তো নেক্সট পেজে চলে যাওয়া যাক। তো নেক্সট পেজে আমরা দুটো কেস স্টাডি করেছি। সেই কেস স্টাডিটা কীরকম একটু দেখে নেওয়া যাক, তোমাদের খুব ব্যাপারটা ইন্টারেস্টিং লাগবে আমার ধারণা। কেস 1, ইউআর ক্যাটাগরি। তো আমরা বেসিক্যালি ফোকাস করেছি ইউআর ক্যাটাগরিতে। কোন পার্টকে আমরা ফোকাস করেছি দেখুন, লেখা আছে ইফ ওয়ান হ্যাজ স্কোরড 68 ইন পার্ট 1, অর্থাৎ পার্ট 1-এ বা প্রিলিমিনারিতে যদি কারো 68 স্কোর করা থাকে, এবং যদি সে প্রচণ্ড এফোর্টের মাধ্যমে 55% বা 58% বা ধরলাম 60% তর্কের খাতিরে পার্ট 2-তে স্কোর করে, যেটা খুব রেয়ার, যেটা প্রচণ্ড রকমের রেয়ার। এই ডেসক্রিপটিভ পরীক্ষায় তোমরা সবাই জানো যারা কলেজে বা ইউনিভার্সিটি স্তরে পড়াশুনো করেছো, যে এই লিটারেচার গ্রুপে 50% স্কোর করাই প্রচণ্ড চ্যালেঞ্জিং এবং প্রচণ্ড লেবোরিয়াস একটা কাজ। তাও তুমি নাও পেতে পারো 50%-এর বেশি। লিটারেচারের কোনো আলটিমেট হয় না যে এটাই শেষ কথা। শেক্সপিয়ার বা রবীন্দ্রনাথ তারাও একটা অন্য ধরনের লেখা লিখতেন। তো কাজেই কখনোই লিটারেচারকে কম্পেয়ার করা যায় না। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি মার্কস যেটা প্রত্যেকে স্কোর করবে সেটা একটা কম্পারেটিভ মার্কসই হবে, এবং সেটা কম্পেয়ার করেই পাওয়া হবে। কাজেই 55 থেকে 57 এই যে রেঞ্জের কথা আমি বলছি, এটা খুবই রেয়ার, হার্ডলি 2%। 100 জনের ক্ষেত্রে 2 জন হয়তো এই রেঞ্জের মার্কসটা অ্যাচিভ করতে সক্ষম হবে। এবং যদি তোমরা
তোমাদের পুরনো স্কুলের বা কলেজের ক্ষেত্রে সেখানকার কথা চিন্তা করো, সেখানেও দেখবে এইরকম ঘটনা খুব কমই ঘটেছে যে প্রত্যেকে 55% বা 60% মার্কস পেয়ে গেছে। অনেকে আছে যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নেন, তারা কিন্তু এমসিকিউ বেসড স্টাডি করেন, এবং অনেকে এরকম আমার পরিচিতর মধ্যে রয়েছেন যারা 80 কাছাকাছি বা 80+ স্কোর করে আছেন ইতিমধ্যেই, কিন্তু তাদের কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের হাত বা দক্ষতা অতটা ভালো নয়। তাই জন্য এটা আমার রেয়ার মার্কস বলা। তো আমরা দেখে নিই যে এখানে ফাইনাল স্কোর যেটা আমি এখানে লিখেছি যে ফাইনাল স্কোর অফ দ্য ক্যান্ডিডেট উড বি, তাহলে কত হতে পারে? তাহলে কিন্তু এটা হতে পারে 68 + 55 বা 57 যদি আমি ধরি, 123 থেকে 125 বা আমি 187 ধরলাম যদি সে 60%ও স্কোর করে ফেলে। কিন্তু এটা খুব রেয়ার হবে, এটা কিন্তু সবার হবে না, এটা কিন্তু 2% বা 1% ছেলেমেয়ের ক্ষেত্রে কিন্তু পসিবল। তাই জন্য এখানে আমরা কি আমাদের যে অ্যাভারেজ মার্কসটা ধরেছিলাম যে 43 থেকে 49, আমরা যদি সেই রেঞ্জের মার্কসটাকে অ্যাড করি উইথ দ্য 68 মার্কস, যেটা প্রিলিমিনারিতে একজন ক্যান্ডিডেট পেয়েছে বলে আমরা ধরে রেখেছি, যে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট যাদের মার্কসটা 68 থেকে 75-এর মধ্যে আছে, তো এই মার্কসটা যদি তারা পায় তাহলে তাদের মার্কস দাঁড়াচ্ছে মিনিমাম 111, অর্থাৎ 68 + 43 বা 49 করলে 111 মিনিমাম, আর 117 ম্যাক্সিমাম। 111 থেকে 117 কিন্তু সে একটা স্কোর করতে পারে যে কোনো অ্যাভারেজ স্টুডেন্ট, যদি সে সঠিকভাবে অনেস্টলি পরীক্ষাটা দিয়ে এসে থাকে। কেস 2 অর্থাৎ কেস স্টাডি 2 যেটা আমরা করেছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম মার্কসটা 75, যেটাও একটা খুব আর কি প্রেডিক্টেবল হাই মার্কস ধরা যেতে পারে। অর্থাৎ যে 30,000 ক্যান্ডিডেট ইউআর এর কাট অফ ক্লিয়ার করেছে বলে পিএসসি চেয়ারম্যান জানিয়েছেন, তার মধ্যে হার্ডলি খুব বেশি হলে 5,000 জন বা তারও কম কিন্তু 75 বা 75+ স্কোর করতে পেরেছে, কারণ একই মার্কস কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পেয়েছে, এবং এর মধ্যে রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি অ্যান্ড অল এক্সেট্রা প্রত্যেকে কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। সেই 30,000 জন কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে, এটা মাথায় রাখতে হবে। কাজে 75 অলসো আ ভেরি গুড মার্কস ধরা যেতে পারে। 75% যদি মার্কস কেউ পেয়ে থাকে পার্ট 1-এ, হি হ্যাজ আ পজিটিভ চান্স, তো হ্যান্ডস ডাউন সে প্রত্যেককে বিট করতে পারে। কিন্তু এখানের কেসটা একটু অন্যরকম হতেই পারে, যেটা কীরকম দেখে নিই। যদি এই 75 মার্কস পাওয়া ক্যান্ডিডেটও ইংলিশ অনার্স বা বেঙ্গলি অনার্স বা যে কোনো রকমের লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, হ্যাঁ, তার কোনো মানে নেই যে সে লিটারেচার ব্যাকগ্রাউন্ডের হলেই দুর্দান্ত নাম্বার পাবে, অন্য ব্যাকগ্রাউন্ডের হলে পাবে না। আমার এক বন্ধুর কথাই বলতে পারি, সে ম্যাথ অনার্স হলেও, সে উত্তরবঙ্গে থাকলেও সে কিন্তু দুর্দান্ত লিখতে পারে, তার কিন্তু লেখার যে দক্ষতা, তার সেই লেখার দক্ষতা কিন্তু অসাধারণ। যে এভাবে কাউকে ক্লাসিফাই না করাই বেটার। কিন্তু এক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে যদি সে 55 থেকে 60% মার্কসের মধ্যে পায়, তাহলে কিন্তু তার মার্কসটা ম্যানিফোল্ড আর কি ম্যাক্সিমাইজ হয়ে গিয়ে 130 থেকে 132-এ পৌঁছে যেতে পারে, উইচ ইজ আ ভেরি মাচ সেফ স্কোর ফর ক্র্যাকিং দ্য এলডিএ অর্থাৎ সেক্রেটারিয়েট পোস্ট পাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এটাও সবার ক্ষেত্রে পসিবল নয়, সবাই এই মার্কসটা পাবে আমি যেটা বললাম সেটাও কিন্তু নয়। তার পেছনে যুক্তিটা আমি দিয়েছিলাম যে অনেকে এমসিকিউ বেসড স্টাডি করতে গিয়ে ডেসক্রিপটিভ রাইটিংকে কিন্তু নেগলেক্ট করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা যদি অ্যাভারেজ মার্কসটা যেটা 43 থেকে 49 সেটা যদি 75-এর সাথে আমরা অ্যাড করি, তাহলে 118 থেকে 124-এর মধ্যেই কিন্তু তাদের মার্কসটাও আমাদের কেস 2-তে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যেই ভ্যারি করবে। আচ্ছা, এবার ফাইনাল কাট অফে যাওয়ার আগে কিছু কথা বলে নেওয়া ভালো, যেগুলো খুবই আর কি প্রাসঙ্গিক কথা, যে কাট অফটা অবশ্যই একটা খুবই ভেগ ব্যাপার, একটা অবসকিওর ব্যাপার, এটা কখনোই ডিসাইড করা যায় না আগে থেকে, পূর্বানুমান করা এটা সম্ভব নয়। তবু আমরা আমাদের সার্ভে, আমাদের সায়েন্টিফিক অ্যানালিসিস, আমাদের অথেন্টিক বিভিন্ন রকমের লজিক সেগুলো লাগিয়ে অনেক এক্সপার্টদের সাথে ডিসকাস করে এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এই বছরের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড, ক্যান্ডিডেটদের এফিসিয়েন্সি সমস্ত কিছু বিবেচনা করে আমরা কিন্তু এই কাট অফের ব্যাপারটা অ্যানাউন্স করতে চলেছি। কাজেই আশা করব যে প্রত্যেকে আমাদের কাট অফের সাথে কাট অফটা দেখে একটা দিশা পাবে, এবং যারা একটু চিন্তার মধ্যে, উৎকণ্ঠার মধ্যে রয়েছে, তারা একটা সঠিক পথ পাবে। তো আমরা প্রথম কাট অফটা এখন ডিসক্লোজ করতে চলেছি। তো দিস ইজ আওয়ার প্রেডিক্টেড ফাইনাল কাট অফ, এটা একটু প্রত্যেকে দেখে নাও। আমরা বলতে চাইছি যে পার্ট 1 এবং পার্ট 2 দুটো এক্সামের যে স্কোর হবে সেগুলো অ্যাড করবার পর যদি কারোর মার্কস ইউআর ক্যাটাগরির মধ্যে ধরা যায় 116+ বা 115+ হলেও,
he or she has a positive chance or fair chance to be qualified as for the typing test for the next stage and the last stage of this recruitment procedure. ঠিক একইভাবে ওবিসি এর ক্ষেত্রে 95 থেকে 100, ওবিসি বি এর ক্ষেত্রে একটু হাই যাবে বলে ধারণা, 106 106 থেকে 111, এসসির ক্ষেত্রে 95 থেকে 99 হ্যান্ডস ডাউন, এসটি 75 থেকে 82, এমএসপি ক্যাটাগরি 62 থেকে 65, এবং অন্যান্য ক্যাটাগরির মধ্যেও যদি 55 প্লাস স্কোর কারোর থেকে থাকে, নট অল ক্যাটাগরি বাট 55 প্লাস পাওয়াটা আমার ধারণা একটা সেফ স্কোর অন্যান্য যে ক্যাটাগরিগুলো বাকি রইল সেগুলোর জন্য। যদি এইরকম স্কোর কারোর থেকে থাকে তাহলে কিন্তু আমি বলবো যে স্টার্ট প্র্যাকটিসিং দ্য টাইপিং, এখনই শুরু করে দেওয়া উচিত, কারণ অনেকেই তো টাইপিং ব্যাকগ্রাউন্ডের নন, কাজেই টাইপিং কিন্তু প্র্যাকটিস করে দেওয়া প্রত্যেকের উচিত যাদের এই মার্কসগুলোর একটা ওপরে মার্কস আসছে। তো এবার কি করে বুঝবেন যে আপনি পার্ট 2তে কত পাবেন? হ্যাঁ, এর জন্যই মক টেস্টের যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। যারা যারা এতদিন ধরে বিগত কয়েক মাসে মক টেস্ট দিয়েছেন তারা খুব ভালোই ধারণা করতে পারবেন যে মক টেস্টে যদি আপনি 45 পেয়ে থাকেন অ্যাভারেজে, তাহলে কিন্তু আপনার স্কোরটা ওই রকমই 43 থেকে 45 47-এর মধ্যে যাবে। কেউ যদি 55 প্লাস পেয়ে থাকেন বিগত প্রায় 10-12টা মক টেস্টে, যেগুলো আপনারা বিভিন্ন আপনাদের কোচিংয়ে বা স্যারদের কাছে দিয়েছেন, তো সেখানে যদি কেউ 55 পেয়ে থাকেন তাহলে আপনি ওটা ধরে চলতেই পারেন যে আপনি 52 থেকে 57-এর মধ্যে মার্কস পেতে চলেছেন। আমি বলবো যে রেঞ্জটাকে একটু এক্সটেন্ড করে, যে 40 পেয়েছে মক টেস্টে তো তার ক্ষেত্রে সেটাই ধরে নিয়ে এগোনো ভালো, বেশি কিছু এক্সপেক্ট করা ভালো নয়। সে যেরকম লিখেছে এবং সে বিগত মক টেস্টগুলোই যা স্কোর করেছে, এখানেও যে তার খুব হেরফের হবে এমনটা নয়, তবে 5 নম্বরের এদিক ওদিক হতে পারে ম্যাক্সিমাম বলে আমার ধারণা। তো যাদের এই মার্কসগুলো আছে তারা কিন্তু সিরিয়াসলি প্র্যাকটিস শুরু করুন, কারণ পরীক্ষার রেজাল্ট শোনা যাচ্ছে ফেব্রুয়ারির মিড বা এন্ডে বা মার্চের শুরুর দিকে বেরিয়ে যাওয়ার একটা প্রবল চান্স আছে। এবার টাইপিং টেস্টের জন্য কবে ডাকা হবে নিশ্চয়ই খুব দেরি করা হবে না বলেই ধারণা। তো সেটা সবাইকে বলবো যে টাইপিংয়ের জন্য প্র্যাকটিস শুরু করতে। আচ্ছা, এরপর একটা খুব স্পেশাল জিনিস, সেটা অনেকের আর কি প্রচণ্ড রকমের আগ্রহ জানা, সেটা হচ্ছে এলডিএ অর্থাৎ সেক্রেটারিয়েট পোস্ট, সচিবালয় যাকে বলা হয়, সেখানে জব পেতে গেলে কত পেতে হবে। তো এখানে দেখুন লেখা আছে 125 প্লাস, অর্থাৎ 62.5% মার্কস যদি কারোর হয়ে যায় পার্ট 1 প্লাস পার্ট 2 মিলিয়ে, এবার সেক্ষেত্রে যদি কারোর পার্ট 1-এ 75 থাকে এবং সে যদি খুবই ভালো হয় রাইটিংয়ে, এফিশিয়েন্ট হয়, সে যদি 55 প্লাস পেয়ে থাকে মক টেস্টগুলোতে, তাহলে অবশ্যই সে ধরতে পারে হি অর শি হ্যাজ আ ফেয়ার চান্স। তো সেক্ষেত্রে তাদের কিছুটা হলেও একটু দুশ্চিন্তা দূর হবে, তারা কিন্তু প্র্যাকটিস করতেই পারে ফ্রি মাইন্ডে টাইপিং টেস্টের জন্য। তো 125 প্লাস যদি হয়ে যায় তো ইট ইজ আ গুড স্কোর ফর ক্র্যাকিং এলডিএ বলে আমার ধারণা। কিন্তু এটা আরও বাড়তেও পারে, যদি 2000 জন ক্যান্ডিডেট প্রিলিমিনারিতে 90 পেয়ে থাকে ফর এক্সাম্পল, আমি ভয় দেখাচ্ছি না কাউকে, তাহলে এটা হতেই পারে যে তারা 40 পেলো এবং তারা প্রত্যেকে 130 কোটা পেরিয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু দ্য গেম উইল বি ডিফারেন্ট। বাট পজিটিভভাবে, যেটা আমরা যদি পজিটিভ সেন্সে আমরা চিন্তা করি, তাহলে কিন্তু 125 প্লাস এবছরের জন্য অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে যে গুড স্কোর টু গেট জব ইন দ্য এলডিএ পোস্ট। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। লাস্ট স্লাইডে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে টাইপিং টেস্টের জন্য প্রত্যেকে প্র্যাকটিস শুরু করুন। ইংলিশের রিকোয়ারমেন্ট হচ্ছে 20 ওয়ার্ডস পার মিনিট, আমি বলবো এটা 25-26 রাখাই বেটার উইথ 98% অ্যাকিউরেসি। বাংলাতে যদি তারা টাইপ করেন তাহলে 10 ওয়ার্ডস পার মিনিট এটা চাওয়া হয়েছে। আচ্ছা, তো অনেকেই টাইপিং মাস্টার ডাউনলোড করতে পারছেন না, তো কিভাবে ডাউনলোড করবেন? তো তার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা সরাসরি ফাইলটা ডাউনলোড করতে পারেন এবং আপনাদের পিসি, ল্যাপটপ এইসব ডিভাইস থেকে যদি আপনারা খোলেন ভিডিওটা, তার ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করেন, তাহলে সরাসরি সেট আপ ফাইলটা আপনার কম্পিউটারে ইনস্টল করবার জন্য আপনি পেয়ে যাবেন। যদি কেউ ফোনে ডাউনলোড করেন তাহলে একটু তাকে খুঁজতে হবে, একটু সমস্যায় পড়তে হবে। কাজেই আমি রেকমেন্ড করব পিসি বা ল্যাপটপ থেকে আমার ভিডিওটা খুলে ইউটিউবে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে প্র্যাকটিস করুন এবং এই 2 মাসে খুব সুন্দর করে নিজের টাইপিং স্পিড এবং অ্যাকিউরেসিটাকে ইমপ্রুভ করে ফেলুন। তো দ্যাটস অল ফর দ্য ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং সবার সাথে শেয়ার করুন যারা ক্লার্কশিপ এক্সামিনেশনটার পার্ট 2 দিয়েছে। আর 26-এ যে নেক্সট
স্টেজ যেটা হবে নর্থ বেঙ্গলের স্টুডেন্টসদের জন্য, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তাদের এক্সামও খুব ভালো হোক, তারাও খুব ভালো স্কোর করুক এবং প্রত্যেকে চাকরি পাক। আজকের জন্য এটুকুই, থ্যাঙ্কস।